শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিয়মিত পড়াশোনা করছো এবং তোমাদের যে এসএসসি পরীক্ষা হবে সেটার জন্য প্রিপারেশন নিচ্ছ। তো আমি গত ক্লাসে তোমাদের কম্পিউটিং সায়েন্স নিয়ে কম্পিউটিং সায়েন্সের কিছু রুলস নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও আমরা কম্পিউটিং সায়েন্সের বাকি কয়েকটা রুলস নিয়ে আলোচনা করব। দেখো, ওই দিন আমরা কয়েকটা রুলস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে দেখো আমরা আনলেস, এটাও কম্পিউটার সায়েন্সের একটা রুলস। তো রুলসগুলো এমনভাবে পড়বা যাতে তোমাদের মনে থাকে এবং তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারো। আর এখানে পড়লে অবশ্যই তোমরা কানেক্টরস হিসেবে ইউজ করতে পারবা এবং তোমার রাইট ফর্ম অফ ভার্বসেও এটা অবশ্যই কাজে দিবে। দেখো, আনলেস 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 শব্দের অর্থ হচ্ছে যদি না। দেখো, আনলেস এটা এমন একটা কম্পিউটিং সেন্টেন্স, কানেক্টরসও বলা যায় যে আনলেস এটা একটা এমন একটা কানেক্টরস বা কম্পিউটিং সেন্টেন্স যেটা দুভাবেই লেখা যায়। যে আমরা আগে শিখেছিলাম যে একটা যদি অ্যাফার্মেটিভ কিছু নেগেটিভ হয় তাহলে সেক্ষেত্রে কোনো অ্যাফার্মেটিভ ইউজ করা যাবে না, কিন্তু এখন এই আনলেস ওয়ার্ডটা তুমি অ্যাফার্মেটিভ ইউজ করতে পারবা, নেগেটিভ ইউজ করতে পারবা। অর্থাৎ প্রথমটা যদি অ্যাফার্মেটিভ ইউজ করো, পরেরটা নেগেটিভ ইউজ করতে পারবা। দেখো, সেটা অবশ্য সেন্টেন্সের মিনিং অনুসারে। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, ইউ ক্যান নট শাইন ইন, দেখো, ইউ ক্যান নট শাইন ইন লাইফ। শিক্ষার্থীরা একটু খেয়াল করো, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, ইউ ক্যান নট শাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারবে না। তাহলে বুঝতে হবে, এখন দেখো এখানেও নেগেটিভ, এখানেও নেগেটিভ। অর্থাৎ যদি তুমি কঠোর পরিশ্রম না করো, তুমি জীবনে উন্নতি করতে পারবে না। এখন একটু আগে আমি বলেছি যে এই আনলেস থাকলে নেগেটিভও করা যায়, অ্যাফার্মেটিভও করা যায়। তো আমি অ্যাফার্মেটিভটা একটু দেখাই। Unless you start right now, unless you start right now, যদি তুমি এখনই শুরু না করো বা এখনই রেডি না হও, you can miss the train। এটা মানে হচ্ছে, তাহলে দেখো, যদি তুমি এখনই রেডি না হও, তুমি হয়তো ট্রেনটা মিস করতে পারো। দেখো, এখানে ক্যান ইউজ করা যাবে, ম্যাও ইউজ করা যাবে, তবে সেটা অবশ্যই সেন্টেন্সের মিনিং অনুসারে। দেখো, তাহলে আমরা এখন একটা জিনিস শিখলাম যে আনলেস থাকলে আমরা সেন্টেন্সের মিনিং অনুসারে একটা অ্যাফার্মেটিভও করতে পারবো, নেগেটিভও করতে পারবো, আবার ইচ্ছে করলে আমরা অ্যাফার্মেটিভও করতে পারবো, তবে সেটা হবে সেন্টেন্সের মিনিং অনুসারে। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা আরেকটা রুলস নিয়ে আলোচনা করছি। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। দেখো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, দুটোর একই অর্থ, এখনই উপযুক্ত সময়। তবে আমাদেরকে মনে রাখতে হবে যে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম থাকলে পরবর্তীতে আমরা ফার্স্ট ইনডেফিনিট টেন্স ইউজ করতে পারি। পরবর্তীতে আমরা কোন টেন্স ইউজ করতে পারি? ফার্স্ট ইনডেফিনিট টেন্স ইউজ করতে পারি। দেখো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকলে আমরা পরবর্তীতে ফার্স্ট ইনডেফিনিট ইউজ করব। যেমন ইট ইজ হাই টাইম we changed our lifestyle।
তো শিক্ষার্থীরা সরি দেখা যাচ্ছে না, ইট ইজ উই চেঞ্জড আওয়ার লাইফস্টাইল। দেখো একটা জিনিস আমি যে জিনিসটা বুঝতে পারছিলাম যে ইট ইজ হাই টাইম, এটা থাকলে আমরা পরবর্তীতে কোন টেন্সের উপর করব, সেটা প্রেজেন্ট ইনডেফিনিট পাস্ট ইনডেফিনিট টেন্সের উপর। তাহলে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকলে আমরা পরবর্তীটা পাস্ট ইনডেফিনিট টেন্সের উপর পাস্ট ইনডেফিনিট টেন্সের একটা সেন্টেন্স লিখে কমপ্লিট করব। তবে সেটা অবশ্যই এটার উপর এটার মিনিং অনুসারে হতে হবে, এমনি মন করা কোনো সেন্টেন্স তোমাদের মতো করে দিলে হবে না। তো দেখো যদি ইট ইজ থাকে, এখানে ইসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খেয়াল করে দেখো ইসটা প্রেজেন্ট আমরা জানি, যদি ইস থাকে, যদি আমি বুঝাতে চাচ্ছি যদি প্রেজেন্ট থাকে এখানে পাস্ট ইনডেফিনিট হবে, যদি এখানে ওয়াজ থাকে তখন কি হবে। এখানে আরেকটা রুলস আমি লিখতেছি, একটু খেয়াল করো। ইট ইজ টাইম ইট ওয়াজ টাইম বা ইট ওয়াজ হাই টাইম থাকলে, ইট ওয়াজ টাইম বা ইট ওয়াজ হাই টাইম থাকলে আমরা পরবর্তীতে কি ইউজ করব, পাস্ট পারফেক্ট ইউজ করব। তাহলে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের রুলস অবশ্যই জানি। তো প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, ইট ওয়াজ হাই টাইম, দেখো আমরা একই সেন্টেন্স লিখবো, ইট ওয়াজ হাই টাইম, এখানে ইজ দিয়ে লিখছি, উই চেঞ্জড আওয়ার লাইফস্টাইল। তাহলে ইট ওয়াজ হাই টাইম উই হ্যাড চেঞ্জ আওয়ার লাইফস্টাইল। তাহলে আমরা বিষয়টা মোটামুটি বুঝতে পারছি যে এখানে প্রেজেন্ট থাকলে আমরা পাস্ট ইনডেফিনিট ইউজ করব, এখানে ফার্স্ট থাকলে আমরা ফার্স্ট পারফেক্ট ইউজ করবো, অর্থাৎ ওয়াজ থাকলে ফার্স্ট পারফেক্ট, ইজ থাকলে ফার্স্ট ইনডেফিনিট। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই রুলসটা বুঝতে পেরেছো যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম আসলে আশা করি তোমাদের আর প্রবলেম হওয়ার কথা নয়। এবার আমরা ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট, ইফ যুক্ত আসলে সেন্টেন্সটা খুব ইম্পর্ট্যান্ট, প্রায় পরীক্ষাতেই আসে। দেখো ইফ প্লাস প্রেজেন্ট, অর্থাৎ ইফ যুক্ত সেন্টেন্সে যদি প্রথমটা প্রেজেন্ট হয় পরবর্তীটা আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ইউজ করতে পারবো। দেখো ইফ ইউ হিট ওয়াটার, যদি তুমি পানি গরম করো, তাহলে সাবজেক্ট হচ্ছে ইট, একটা সাবজেক্ট অবশ্যই দিতে হবে, সাবজেক্ট ছাড়া কোনো বাক্য পূর্ণাঙ্গ হবে না। দেখো ইফ ইউ হিট ওয়াটার, যদি তুমি পানি গরম করো, ইট টার্নস ইনটু ভেপুর, অর্থাৎ এটা বাষ্পে পরিণত হবে। তাহলে আমরা জানি যে পানি গরম করলে অবশ্যই বাষ্পে পরিণত হবে। তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা প্রথমটা প্রেজেন্ট টেন্স, পরবর্তীটাও আমরা প্রেজেন্ট টেন্সে করতে পারি। শুধু তাই নয়, শুধু প্রেজেন্ট হলেই প্রেজেন্ট করব তা নয়, আমাদের অনেকগুলো রুলস রয়েছে। যেমন ধরো ইফ প্লাস প্রেজেন্ট হলে ইফ প্লাস প্রেজেন্ট হলে পরবর্তীটা আমরা ফিউচারও ইউজ করতে পারি। খেয়াল করে দেখো ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, যদি ইফ দিয়ে প্রেজেন্ট থাকে আমরা পরবর্তীটা ফিউচার করতে পারি। দেখো ইফ ইউ কাম, দেখো ইফ দিয়ে এটা প্রেজেন্ট ইনডেফিনিট কেন, কারণ সাবজেক্ট আছে আর ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। তাহলে আমরা জানি সাবজেক্ট থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট। যদি ইফ ইউ কাম হয় তাহলে আমরা পরবর্তীটা কি করব, পরবর্তী সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিট। তাহলে দেখো এখানে একটা সাবজেক্ট লাগবে আই শ্যাল, ইফ ইউ কাম যদি তুমি আসো আই শ্যাল গো, আই শ্যাল অলসো গো দিতে পারো, একটু বাড়ানো যায় সমস্যা না, আই শ্যাল অলসো গো, আমিও যাব। তাহলে খেয়াল করে দেখো প্রথমটা এখানে লিখছিলাম প্রথমটা প্রেজেন্ট, ইফটাকে প্রথমটা প্রেজেন্ট হলে
পরেরটা প্রেজেন্ট, আবার ইফ দিয়ে প্রথমটা প্রেজেন্ট লিখলে পরেরটা ফিউচার লেখা যায়। তো সেটা অবশ্যই আমাদের একটা কি বলবো, একটা স্কিলের উপর ডিপেন্ড করে। যদি আমরা প্রতিদিন প্র্যাকটিস করি তাহলে আমাদের স্কিলটা এমনভাবে স্কিল এমন বৃদ্ধি পাবে যে আমরা যে কোনো সেন্টেন্সকে যে কোনোভাবে আমরা কমপ্লিট করতে পারবো। তো খেয়াল করে দেখো, আমরা আরেকটা রুলস নিয়ে আলোচনা করছি। দেখো, ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, যদি ফিউচারটা আগে হয়ে যায়, খেয়াল করো, প্রিয় শিক্ষার্থী একটি খেয়াল করো, যদি প্রথমে ফিউচার থাকে তাহলে পরে আমরা অবশ্যই ইফ দিব এবং প্রেজেন্ট টেন্স দিয়ে একটা কমপ্লিট করব। দেখো, আই শ্যাল গো, আমি যাব। তাহলে যদি তুমি আসো, বাংলায় চিন্তা করবা, ইফ ইউ কাম, ইফ ইউ কাম, অর্থাৎ আমি যাব, ইফ ইউ কাম, যদি তুমি আসো। তাহলে একটা জিনিস খেয়াল করবা, আমাদেরকে আগে ভালোভাবে বাংলায় জানতে হবে। বাংলা না জানলে আমরা কোনোভাবে সেটাকে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবো না। অনেক স্টুডেন্ট অনেক রকমভাবে ভুল করে, সেটা হচ্ছে দেখো, ইংলিশটা হচ্ছে আমাদের জন্য অবশ্যই বিদেশি ভাষা, সেটা আমাদেরকে মানতে হবে। তো তোমরা চাইলে কিন্তু ইংরেজি থেকে ইংরেজি কোনোভাবেই লিখতে পারবে না। দেখো, আগে চিন্তা করবা, সেন্টেন্সটা আগে বাংলায় চিন্তা করবা এবং সহজভাবে চিন্তা করবা, যাতে তুমি সহজেই ওটাকে ট্রান্সলেট করতে পারো। তাহলে বাংলায় চিন্তা করলে আমি সেটাকে সহজেই ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবো। তাহলে সেটা অবশ্য কার উপর ডিপেন্ড করে, সেটা আমার উপরেই ডিপেন্ড করবে, কেননা আমি সেন্টেন্সটা লিখছি। যদি আমি ইচ্ছে করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখবো। যদি ইচ্ছে করি ফার্স্ট ইনডিফিনিট টেন্সে লিখতে, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে লিখবো। তো সেটা করতে গেলে আমাকে অবশ্যই রুলস জানতে হবে এবং টেন্সের স্ট্রাকচারগুলো জানতে হবে। তো দেখো, আমি আশা করব তোমরা এই সেন্টেন্সটা বুঝতে পেরেছো। এরপর আমরা আর কয়েকটা সেন্টেন্স রুলস নিয়ে আলোচনা করছি। দেখো, লেট অ্যালোন, লেট অ্যালোন অর্থ কি? প্রশ্নই ওঠে না বা প্রশ্নই আসে না। খেয়াল করে দেখো, লেট অ্যালোন, প্রশ্নই আসে না এমনভাবে বলি। তো আমরা একটা কথা বলি যে সে এই কাজটাই করতে পারে না, ওই কাজের প্রশ্নই তো ওঠে না। তাহলে এমন একটা তুলনা বোঝাবে যে ছোট কাজটাই করতে পারে না, সে ওই বড় কাজটা কীভাবে করবে, এ ধরনের কিছু চিন্তা ভাবনা। দেখো, খেয়াল করে দেখো, হি ক্যান নট বাই এ বাইসাইকেল, সে একটা বাইসাইকেল কিনতে পারে না। তাহলে এখানে ধরো লেট অ্যালোন আছে, সে একটা বাইসাইকেলই কিনতে পারে না। এরপর আমরা সেন্টেন্সটা কমপ্লিট করব, লেট অ্যালোন এ মোটরসাইকেল। খেয়াল করে দেখো, সে একটা বাইসাইকেল পর্যন্ত কিনতে পারে না, সে মোটরসাইকেলের তো প্রশ্নই ওঠে না, এরকম বোঝাচ্ছে। তাহলে লেট অ্যালোন, প্রিয় শিক্ষার্থীরা বারবার বলছি যে সেন্টেন্সটা কমপ্লিট করবা সেই সেন্টেন্সটা যে কানেক্টরটা দেওয়া আছে সেটার অবশ্যই মিনিং জানতে হবে। মিনিং জানলে তোমাদের পরবর্তী সেন্টেন্সটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ তোমাদের উপর। তোমরা বাসায় যত প্র্যাকটিস করবা তত বেশি বেশি পারবা এবং পরীক্ষাতে ভালো মার্কস পাবা। আর একটা কথা যেটা না বললেই নয়, তোমরা বোর্ড কোয়েশ্চেনগুলো ফলো করতে গিয়ে একটা জিনিস খেয়াল হয়তো লক্ষ্য করবা যে বোর্ড কোয়েশ্চেনে অনেকগুলো প্রভাব দেয়া থাকে। তো প্রভাবগুলো কিন্তু কোনো ক্রমেই পরিবর্তনযোগ্য নয়। প্রভাবগুলো তোমরা তোমাদের মন গড়া লিখলেও হবে না। তুমি যতই গ্রামার এক্সপার্ট হও, তুমি প্রভাবের পরিবর্তন কোনো মতেই করতে পারবে না, কেননা প্রভাবই এটা প্রবাদগুলো। যেমন ধরো, ওয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, এখানে তুমি দেয়ার ওয়াজ এ ওয়ে দিলেও হবে না, হোয়ার দেয়ার ইজ এ উইল এবং এটার পরে দিতে হবে দেয়ার ইজ এ ওয়ে। আর প্রভাবগুলো দেখতে লাগে একরকম কিন্তু মিনিং দেয় আরেক রকম। তুমি সেন্টেন্সের ওয়ার্ডগুলোর অনুসারে তুমি প্রভাবটার মিনিং করতে পারবে না। তাহলে তোমার করণীয় হবে প্রবাদগুলো একটু মুখস্থ করে ফেলা। অবশ্যই মুখস্থ করতে হবে যদি পরীক্ষাতে
ফুল আনসার করতে চাও, কমপ্লিটিং সেন্টেন্সে যদি ফুল আনসার করতে চাও, প্রবাদগুলো অবশ্যই মুখস্থ করে নিবা। যদি প্রবাদগুলো মুখস্থ করতে পারো, তাহলে আমি মনে করবো যে কমপ্লিটিং সেন্টেন্সও অবশ্যই তোমাদের ভালো হবে। কেননা এই রুলসগুলো পাশাপাশি অবশ্যই প্রবাদ থেকে যে কোনো একটা বা দুইটা পরীক্ষাতে অবশ্যই আসে। তো প্রিয় শিক্ষার্থীরা, রাইট কমপ্লিটিং সেন্টেন্স আসলে অনেকগুলো রুলস, যেগুলো শেষ হওয়ার নয়। যে আমি আশা করব যে আমরা যে এখানে যেগুলো প্র্যাকটিস করাচ্ছি সেগুলো প্র্যাকটিস করার পাশাপাশি তোমাদের গ্রামার বইতে যে রুলসগুলো রয়েছে, বাকি রুলসগুলো, সেগুলো বাসায় বসে প্র্যাকটিস করবা এবং বোঝার চেষ্টা করবা। এবং যদি না বোঝো তাহলে অবশ্যই আমরা টিচারদের সাথে কন্ট্যাক্ট করবা। তাহলে দেখো, এবার আমি তোমাদেরকে একটা রাইটিং পার্টের একটা পড়া দিচ্ছি, একটা কম্পোজিশন দিই। খেয়াল করে দেখো, ক্লাইমেট চেঞ্জ ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের জলবায়ু পরিবর্তন। এটা বইতে আছে, শিখে নিবা। আর এটা এমন একটা কম্পোজিশন, এটা শিখলে তোমাদের প্যারাগ্রাফের কাজও হয়ে যাবে। দেখো, এটা একদিকে প্যারাগ্রাফ এবং একদিকে কম্পোজিশন। যদিও আমি এটা দিয়েছি তোমাদের কম্পোজিশন হিসেবেই, কম্পোজিশন শিখবা এবং তোমরা কম্পোজিশন শিখলে প্যারাগ্রাফ লিখতে পারবা, কিন্তু প্যারাগ্রাফ শিখলে কম্পোজিশন লিখতে পারবে না। কিন্তু তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই থাক। তোমরা বাসায় বসে পড়ালেখা করো ভালো নিয়মিতভাবে, এবং নিয়মিত আমাদের অনলাইন ক্লাসগুলো ফলো করো এবং বাসায় বসে প্র্যাকটিস করো। আশা করব তোমরা ভালো একটা রেজাল্ট অবশ্যই পাবে। এবং নিয়মিত যে সংসদ টিভিতে তোমাদের নিয়মিত যে ক্লাসগুলো হয়, সেই ক্লাসগুলো নিয়মিত করবা এবং সেই ক্লাসগুলো অনুযায়ী তোমরা বাসায় বসে প্র্যাকটিস করো। আশা করি তোমাদের ইমপ্রুভ হবে। তো আজ এ পর্যন্তই, আগামী ক্লাস পর্যন্ত তোমরা অবশ্যই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাই ভালো থাকবে।